ইসরায়েল ও যুক্তরাষ্ট্রের লক্ষ্যবস্তুতে হামলায় নতুন প্রজন্মের মিসাইল ব্যবহার করছে ইরান, গুড়িয়ে দিল যুক্তরাষ্ট্রের একাধিক টার্গেট। বিশ্ববাজারে তেলের দাম ব্যারেল প্রতি $150 হবার আশঙ্কা, পর্দার আড়ালে ইরানে শক্তি যোগাচ্ছে কি রাশিয়া চীন? ইরান যুদ্ধে ভয়াবহ খাদ্য সংকটের আশঙ্কায় মধ্যপ্রাচ্যের ধনী দেশগুলো, শেষ পর্যন্ত খাবার পাবে তো মার্কিন মিত্ররা? আসসালামু আলাইকুম, দেখছিলেন বাংলা ভিশন ওয়ার্ল্ড নিউজ হেডলাইন। এবারে বিস্তারিত। মধ্যপ্রাচ্য জুড়ে চলমান সংঘাতে একে অপরকে এক চুলো ছাড় দিচ্ছে না ইরান ও যুক্তরাষ্ট্র ইসরায়েলের যৌথ বাহিনী, বরং যত দিন গড়াচ্ছে ততই যেন আরও মরিয়া হয়ে উঠছে দুপক্ষই। 7 দিনের মাথায় ইরান ও লেবাননে ভয়াবহ হামলা চালাচ্ছে ইসরায়েল ও মার্কিন যুক্তরাষ্ট্র। ইরানে হামলার মাত্রা আরও বাড়ানোর হুঁশিয়ারি দিয়েছেন মার্কিন প্রতিরক্ষামন্ত্রী। তবে আপাতত ইরানের স্থল অভিযানের কোনো পরিকল্পনা নেই মার্কিন যুক্তরাষ্ট্রের। এদিকে ইসরায়েলের বেন গুরিয়ন বিমানবন্দরে নতুন প্রজন্মের মিসাইল হামলা চালিয়েছে ইরান। তেহরানের হামলা অব্যাহত আছে মধ্যপ্রাচ্যে যুক্তরাষ্ট্রের ঘাঁটিগুলোতেও। সঞ্জিদা ইসলাম তন্নির ডেস্ক রিপোর্টে থাকছে বিস্তারিত। টানা এক সপ্তাহ ধরে চলমান হামলা পাল্টা হামলায় বিধ্বস্ত পুরো মধ্যপ্রাচ্য। সংঘাত শুরুর 7ম দিনে ইরানের বিভিন্ন স্থানে বিস্ফোরণের ঘটনা ঘটেছে। এতে একটি সামরিক একাডেমির পাশাপাশি ক্ষতিগ্রস্ত হয়েছে আবাসিক ভবন ও তেহরান বিশ্ববিদ্যালয়ের কাছাকাছি এলাকাও। স্থানীয় বাসিন্দারা বলছেন, গেল 7 দিনের মধ্যে সবচেয়ে ভয়াবহ হামলা চালিয়েছে ইসরায়েল ও যুক্তরাষ্ট্র। এক সপ্তাহের হামলায় দেশটির সামরিক বাহিনী পঙ্গু করে দেওয়ার দাবিও করেছে দুই দেশই। আর সপ্তাহব্যাপী হামলায় ইরানের 3,500-এরও বেশি সামরিক স্থাপনা ক্ষতিগ্রস্ত হয়েছে, যার মধ্যে আবাসিক ভবনের সংখ্যায় 3,000-এর বেশি। নিরবিচ্ছিন্ন হামলায় এখন পর্যন্ত নিহতের সংখ্যা ছাড়িয়েছে 1300। তেহরানে হামলার মাত্রা আরও বাড়ানো হচ্ছে বলে জানিয়েছেন মার্কিন প্রতিরক্ষা মন্ত্রী পিট হেগসেথ। চলমান বিমান হামলা বাড়ানো হলেও আপাতত ইরানের স্থল অভিযানের কোনো পরিকল্পনা নেই বলে জানিয়েছেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। এই মুহূর্তে তেহরানে মার্কিন সেনা পাঠানোকে সময়ের অপচয় বলেও মন্তব্য করেছেন ট্রাম্প। এদিকে লেবানন জুড়ে ব্যাপক পরিসরে হামলা চালানোর দাবি করেছে ইসরায়েলি প্রতিরক্ষা বাহিনী IDF। দেশটির রাজধানী বৈরুতের শুধু দক্ষিণাঞ্চলে 26 বার হামলা চালানো হয়েছে বলে জানিয়েছে ইসরায়েলি সামরিক বাহিনী। জবাবে ইসরায়েলি বাহিনীর ওপর পাল্টা হামলা চালাচ্ছে লেবাননের সশস্ত্র গোষ্ঠী হিজবুল্লাহ। যুক্তরাষ্ট্র ও ইসরায়েল ইরানের সামরিক সক্ষমতা ধ্বংসের দাবি করলেও ইসরায়েল ও মধ্যপ্রাচ্যের মার্কিন ঘাঁটিগুলোতে বিধ্বংস চালাচ্ছে তেহরান। ইরানের হামলায় ইসরায়েল জুড়ে বেশ কয়েকজন নিহত হওয়ার পাশাপাশি আহত হয়েছে 1,500-এরও বেশি। তেহরান থেকে ক্রমাগত মিসাইল হামলায় আতঙ্কিত হয়ে পড়েছে ইসরায়েলের বাসিন্দারা। এছাড়া ইসরায়েলি গণমাধ্যম জানিয়েছে, দেশটির বেন গুরিয়ন বিমানবন্দরে আঘাত হেনেছে ইরানি ক্ষেপণাস্ত্র। শুধু ইসরায়েলি নয়, সৌদি আরব, কাতার ও বাহরাইনে নতুন করে হামলা চালিয়েছে ইরান। এতে ক্ষতিগ্রস্ত হয়েছে কাতারে থাকা সবচেয়ে বড় মার্কিন সেনাঘাঁটি ও বাহরাইনের একটি তেল শোধনাগার। আরও 78টি মিসাইল ও 143টি ড্রোন ভূপাতিতের দাবি করেছে বাহরাইন। এদিকে যুদ্ধের মধ্যে পারস্য উপসাগরে ফ্রান্সের 52টি জাহাজ আটকা পড়েছে। এছাড়া লোহিত সাগরেও আটকে আছে আরও 8টি জাহাজ। এই অঞ্চলে নৌপথের জাহাজ চলাচল নিরাপদ করতে বিভিন্ন দেশের সমন্বয়ে একটি জোট গঠনের চেষ্টা করছে প্যারিস। আর ইরান থেকে নিজ দেশের নাগরিকদের ফিরিয়ে নেওয়ার ঘোষণা দিয়েছে ইন্দোনেশিয়া। আগামী সোমবার প্রথম ধাপে দেশে পৌঁছাবে 35 ইন্দোনেশিয়ান নাগরিক। ইরানে থাকা মোট 329 জন ইন্দোনেশিয়ানকেও ধাপে ধাপে ফিরিয়ে নেওয়া হবে বলে জানিয়েছে দেশটির সরকার। সঞ্জিদা ইসলাম তন্নি, বাংলা ভিশন নিউজ ডেস্ক। মধ্যপ্রাচ্যে ইরানের বিরুদ্ধে যুক্তরাষ্ট্র ও ইসরায়েলের পাল্টাপাল্টি হামলায় আন্তর্জাতিক বাজারে দ্রুত গতিতে বাড়ছে অপরিশোধিত তেলের দর। এতে বৈশ্বিক অর্থনীতিতে আবারও মুদ্রাস্ফীতি বাড়ার আশঙ্কা তৈরি হয়েছে। যুদ্ধের প্রভাবে সৌদি আরব, কাতারে তেল উৎপাদন ব্যাহত হচ্ছে। এছাড়া ইরানের ইসলামিক বিপ্লবী গার্ড হরমুজ প্রণালী বন্ধের ঘোষণার পর ওই পথে জাহাজ চলাচল কার্যত বন্ধ হয়ে গেছে। বিশ্বের 1/5 অপরিশোধিত তেলবাহী জাহাজ ওই পথে চলাচল করত। এ পরিস্থিতিতে বিশ্ববাজারে ব্যারেল প্রতি অপরিশোধিত তেলের দর বেড়ে $89 পৌঁছেছে। এটি আরও বাড়ার আশঙ্কা করছেন বিশ্লেষকরা। বিশ্ববাজারে তেলের কোনো ঘাটতি নেই, সংকটের আশঙ্কা অতিরঞ্জিত বলে দাবি করেছেন আন্তর্জাতিক শক্তি সংস্থার নির্বাহী পরিচালক ফাতি বিরল। বেলজিয়ামের রাজধানী ব্রাসেলসে সাংবাদিকদের সঙ্গে আলাপে তিনি দাবি তোলেন। বিরল জানান, যুদ্ধের কারণে সৃষ্ট লজিস্টিক্যাল বিঘ্ন অনেক দেশের জন্য চ্যালেঞ্জ তৈরি করছে, কিন্তু বৈশ্বিক বাজারে পর্যাপ্ত এবং বিশাল পরিমাণ উদ্ধৃত তেল রয়েছে।
ইরানের জন্য প্রযুক্তিগত সহায়তার মাধ্যমে মার্কিন বাহিনীর বিরুদ্ধে এক অদৃশ্য দেয়াল তৈরি করেছে রাশিয়া এবং চীন। চীনের বিশাল স্যাটেলাইট নেটওয়ার্ক এবং অত্যাধুনিক নেভিগেশন সিস্টেম ইরানকে একদম নিখুঁত লক্ষ্যে আঘাত হানতে সাহায্য করছে। এছাড়া ইরানকে উন্নত সাইবার যুদ্ধ সরঞ্জাম দিয়ে যাচ্ছে রাশিয়াও। সম্প্রতি একাধিক সংবাদ মাধ্যমে উঠে এসেছে এই সকল তথ্য। বিস্তারিত মীর ফজলে রাব্বির ডেস্ক রিপোর্টে। মার্কিন সামরিক বাহিনীর শ্রেষ্ঠত্বের সামনে অদম্য প্রতিরোধ গড়ে তুলেছে ইরান ও যুক্তরাষ্ট্রের এই অসম লড়াইয়ে খালি চোখে ইরানকে একা মনে হলেও নেপথ্যে দেশটিকে সাহস যোগাচ্ছে রুশ ও চীনা প্রযুক্তির এক অদৃশ্য দেয়াল। সরাসরি যুদ্ধে জড়ানো ছাড়াই তেহরানকে আধুনিক মিসাইল গাইডেন্স ও জ্যামিং সিস্টেম সরবরাহ করে মার্কিন বাহিনীর অগ্রযাত্রাকে চ্যালেঞ্জের মুখে ফেলে দিয়েছে এই দুই বৈশ্বিক শক্তি। ৩ মার্চ ইরানের সর্বোচ্চ জাতীয় নিরাপত্তা পরিষদের সচিব আলী লারিজানির বরাতে একটি প্রতিবেদন প্রকাশ করে মিডল ইস্ট মনিটর, যেখানে বলা হয় যুদ্ধবিরতি নয় বরং দীর্ঘস্থায়ী যুদ্ধের জন্য প্রস্তুত আছে ইরান। বিশ্লেষকদের অনেকে মনে করছেন পর্দার আড়াল থেকে পাওয়া রাশিয়া ও চীনের মতো পরাশক্তির মদত ইরানকে দীর্ঘ সময় লড়াই করার কঠিন সাহস যোগাচ্ছে। ৫ মার্চ এ বিষয়ে একটি বিশ্লেষণধর্মী প্রতিবেদন প্রকাশ করে সংবাদভিত্তিক ম্যাগাজিন দ্য ক্রাডেল। প্রতিবেদনটিতে বলা হয়েছে, চীনের বিশাল স্যাটেলাইট নেটওয়ার্ক এখন পশ্চিম এশিয়ার আকাশে এক পাহারাদারের ভূমিকা পালন করছে। ওয়াশিংটন বা তেল আবিব যখনই তাদের কোনো সেনা মোতায়েন করছে বা যুদ্ধজাহাজ সরাচ্ছে, চীনের স্যাটেলাইটগুলো মুহূর্তের মধ্যে সেই তথ্য ইরানকে জানিয়ে দিচ্ছে। অর্থাৎ যুক্তরাষ্ট্রের প্রতিটি পদক্ষেপ এখন চীনের কাছে দৃশ্যমান, যা আগে কেবল মার্কিন একচ্ছত্র নিয়ন্ত্রণে ছিল। এই যুদ্ধে ইরান ব্যবহার করছে চীনের অত্যাধুনিক বেইদু 3 নেভিগেশন সিস্টেম। সামরিক ক্ষেত্রে এটি মিসাইল বা ড্রোনকে একদম নিখুঁত লক্ষ্যে আঘাত হানতে সাহায্য করে। মহাকাশে বেইদু 3 এর ৩০টিরও বেশি স্যাটেলাইট সর্বক্ষণিক ঘুরছে। প্রতিটি স্যাটেলাইট তার অবস্থান এবং নিখুঁত সময় সম্বলিত সিগন্যাল পৃথিবীতে পাঠাতে থাকে। ফলে মার্কিন ড্রোন বা মিসাইল জ্যামিং প্রযুক্তি ইরানের ওপর তেমন প্রভাব ফেলতে পারে না। এছাড়া চীনের মিজার ভিশন বা চ্যাংগুয়াংয়ের মতো বাণিজ্যিক স্যাটেলাইট কোম্পানিগুলো কাতার, জর্ডান এবং সৌদি আরবে থাকা মার্কিন ঘাঁটির উচ্চ রেজলিউশনের ছবি সরবরাহ করছে। চীন তাদের স্যাটেলাইটের মাধ্যমে লক্ষ্যবস্তুর ডাটা ইরানকে দিচ্ছে, আর সেই ডাটা ব্যবহার করে মার্কিন লক্ষ্যবস্তুতে নির্ভুলভাবে হামলা চালাচ্ছে ইরান। অর্থাৎ সরাসরি সরকারি হস্তক্ষেপ এড়িয়ে এসব বেসামরিক কোম্পানির মাধ্যমে চীন মূলত ইরানকে সামরিক সহায়তাই দিচ্ছে। অন্যদিকে রাশিয়া এই যুদ্ধের সাথে আষ্টেপৃষ্ঠে জড়িয়ে গেছে বলে দাবি করেছে ওয়াল স্ট্রিট জার্নাল। সংবাদ মাধ্যমটির দাবি, রাশিয়া ইরানকে উন্নত সাইবার যুদ্ধ সরঞ্জাম এবং ধরাছোঁয়ার বাইরের ইলেকট্রনিক জ্যামিং প্রযুক্তি দিচ্ছে। যুক্তরাষ্ট্র এবং ইসরায়েলের অত্যাধুনিক মিসাইল কিভাবে কাজ করে এবং সেগুলো কিভাবে ফাঁকি দেওয়া যায়, সেই গোপন তথ্য রাশিয়া সরাসরি ইরানকে প্রদান করছে। মার্কিন ড্রোন এবং নির্ভুল মিসাইলকে বিভ্রান্ত করতে ইরান রাশিয়ার তৈরি ক্রাসুকা 4 এবং মারমান্স্ক BN সিস্টেম ব্যবহার করছে। এই প্রযুক্তিগুলো ৩০০ থেকে ৫০০ কিলোমিটার দূর থেকে শত্রুর GPS এবং স্যাটেলাইট সিগন্যাল জ্যাম করে দিতে পারে। সাম্প্রতিক সময়ে স্টারলিংক ইন্টারফেস বা মার্কিন গাইডেড মিসাইলের কার্যকারিতা কমে যাওয়ার পেছনে এই রুশ জ্যামিং প্রযুক্তির বড় ভূমিকা রয়েছে বলে মনে করছেন বিশেষজ্ঞদের অনেকে। মীর ফজলে রাব্বি, বাংলা ভিশন। ইরান যুদ্ধের মধ্যে যুক্তরাষ্ট্রের স্বরাষ্ট্রমন্ত্রী ক্রিস্টি নোয়েমকে সরিয়ে দিয়েছেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। আগামী ৩১শে মার্চ নোয়েমের স্থলাভিষিক্ত হবেন মার্কোয়েন মুলিন। ১ বছরেরও বেশি সময় দায়িত্ব পালন করার পর এই পদ ছাড়তে হচ্ছে নোয়েমকে। অভিবাসন বিরোধী প্রচারাভিযানে $৮ কোটি খরচ করার বিষয়ে মার্কিন কংগ্রেসের শুনানিতে নোয়েমের দেয়া সাম্প্রতিক বক্তব্য প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পকে প্রচণ্ড ক্ষুব্ধ করে। নোয়েমকে দায়িত্ব থেকে অব্যাহতির খবর সামাজিক মাধ্যম ট্রুথ সোশ্যালে জানিয়েছেন ট্রাম্প। সেখানে জানান, নোয়েমের স্থলাভিষিক্ত হবেন ওকলাহোমার সিনেটর মার্কোয়েন মুলিন। অবশ্য নোয়েমের জন্য এনভয় ফর দ্য শিল্ড অব দ্য আমেরিকাস নামে নতুন পদ সৃষ্টি করেছেন ট্রাম্প, যার কাজ হবে পশ্চিম গোলার্ধে নতুন নিরাপত্তা উদ্যোগের নেতৃত্ব দেওয়া। গত বুধবার মার্কিন কংগ্রেসের উত্তেজনাপূর্ণ শুনানিতে অভিবাসন নীতি এবং সীমান্ত নিরাপত্তা নিয়ে তীব্র প্রশ্নবাণে জর্জরিত হন নোয়েম। ওই শুনানিতে তিনি জানান, প্রেসিডেন্ট ট্রাম্পের দ্বিতীয় মেয়াদের প্রথম বছরে ৩০ লাখেরও বেশি অবৈধ অভিবাসী যুক্তরাষ্ট্র ছেড়ে গেছেন।
হরমুজ প্রণালী ঘিরে যুদ্ধের উত্তেজনা যত বাড়ছে ততই সামনে আসছে খাদ্য সংকটের আশঙ্কা। মধ্যপ্রাচ্যে যুক্তরাষ্ট্রের ঘনিষ্ঠ মিত্র ধনী উপসাগরীয় দেশগুলো এখন সরবরাহ ঝুঁকির মুখে, কারণ এই জলপথ দিয়ে উপসাগরীয় অঞ্চলে প্রবেশ করে বিপুল খাদ্যপণ্য। হরমুজে জাহাজ চলাচল ব্যাহত হওয়ায় দুবাইয়ের জবেল আলী, আবুধাবির খলিফা কিংবা সৌদি আরবের দাম্মাম বন্দরে সরবরাহ ব্যবস্থায় চাপ তৈরি হয়েছে। সংঘাত দীর্ঘ হলে গভীর খাদ্য সংকটে পড়তে পারে পুরো অঞ্চল। হাফিজুল ইসলামের ডেস্ক রিপোর্টে থাকছে বিস্তারিত। মধ্যপ্রাচ্যে আমেরিকার ঘনিষ্ঠ মিত্র উপসাগরীয় দেশগুলো পড়তে যাচ্ছে ভয়াবহ খাদ্য সংকটে। হরমুজ প্রণালী ঘিরে লাফিয়ে বাড়ছে যুদ্ধের উত্তেজনা। এমন পরিস্থিতিতে আরব আমিরাত, কাতার, ওমান, বাহরাইনের মতো ধনী দেশগুলোর সামনে হাজির হয়েছে আরেক বিপদ। বিশ্বের গুরুত্বপূর্ণ নৌপথ হরমুজ প্রণালী দিয়ে জ্বালানি পরিবহনের পাশাপাশি উপসাগরীয় অঞ্চলে প্রবেশ করে বিপুল খাদ্যপণ্য। কৃষি উৎপাদনের পরিবর্তে বিদেশ থেকে আমদানি করা খাদ্যের উপর নির্ভরশীল উপসাগরীয় দেশগুলো। ফলে সরবরাহ বাধাগ্রস্ত হলে খাবারের অভাবে কেঁপে উঠবে আঞ্চলিক বাজার। প্রশ্ন হলো, ইরানের নিয়ন্ত্রণে হরমুজ অচল হয়ে গেলে গালফে কি আসবে নতুন দুর্ভিক্ষ? মরুভূমির কঠিন আবহাওয়া ও পানি সংকটের কারণে স্থানীয় কৃষি কখনো উপসাগরীয় দেশগুলোর জন্য স্থায়ী সমাধান হয়ে ওঠেনি। তাদের খাদ্যের প্রায় ৮০ থেকে ৯০% আসে বিদেশ থেকে। চলমান সংঘাতের জেরে খাদ্য নিরাপত্তা সংকটের কেন্দ্রবিন্দু হয়ে উঠেছে উপসাগরের প্রধান বন্দরগুলো। The largest port is the port of Jebel Ali. এই অঞ্চলের সবচেয়ে বড় পোর্ট হলো দুবাইয়ের জেবেল আলী, আর দ্বিতীয় বৃহত্তম হলো আবুধাবির খলিফা বন্দর। এই দুই পোর্ট চালু থাকলেও হরমুজ প্রণালীতে অবরোধ থাকায় কন্টেইনারবাহী জাহাজ ঢুকতে পারছে না। একইভাবে সৌদি আরবের পূর্বাঞ্চলের দাম্মাম বন্দরও বিচ্ছিন্ন হয়ে পড়েছে। কাতার, বাহরাইন ও কুয়েতের অবস্থাও প্রায় একই। ফলে এই পরিস্থিতি পুরো অঞ্চলের খাদ্য আমদানিতে বড় ধরনের প্রভাব ফেলবে, কারণ মধ্যপ্রাচ্যের বেশিরভাগ দেশের নিজস্ব কৃষি উৎপাদন খুব সীমিত। তাদের খাদ্যের প্রায় ৯০%-রও বেশি সরাসরি আমদানির উপর নির্ভরশীল। Agricultural production capacity and depends on হরমুজ প্রণালী দিয়ে জাহাজ চলাচল বাধাগ্রস্ত হওয়ার প্রভাব এর মধ্যেই মধ্যপ্রাচ্যের বাজারেও পড়তে শুরু করেছে। সবচেয়ে ঝুঁকিতে আছে দ্রুত পচনশীল খাদ্যপণ্য। সরবরাহে বিলম্ব হলে দাম বাড়বে। এছাড়া জাহাজের বদলে অন্য উপায়ে আমদানি করলেও বৃদ্ধি পাবে খরচের পরিমাণ। বর্তমান পরিস্থিতিতে খাদ্যের দাম অবশ্যই কিছুটা বাড়তে পারে। এর একটি কারণ পণ্য পরিবহনের রুট পরিবর্তন হওয়া। আকাশপথে বা স্থলপথে খাদ্যপণ্য আনতে হলে খরচ স্বাভাবিকভাবেই সমুদ্র পথের তুলনায় বেশি হবে। এছাড়া জ্বালানির দাম বাড়লেও খাদ্য পরিবহন ব্যয় বাড়ে। ফলে শেষ পর্যন্ত বাজারে খাবারের দাম বাড়বে। উপসাগরীয় দেশগুলো যদিও দাবি করেছে কয়েক মাসের কৌশলগত খাদ্যের মজুদ তাদের রয়েছে, কিন্তু বিশ্লেষকদের ধারণা দীর্ঘস্থায়ী অস্থিরতা সেই খাদ্য ভাণ্ডারকেও দ্রুত চাপে ফেলবে। হরমুজের অচলাবস্থা মনে করিয়ে দিচ্ছে গালফ রাষ্ট্রগুলোকেও আঘাত করছে যুদ্ধের ঢেউ। আমূল কাঁপিয়ে দিচ্ছে তাদের অর্থনীতি ও খাদ্য নিরাপত্তার ভিত্তি। চলমান সংঘাতে ইসরায়েল যুক্তরাষ্ট্রের পাশে দাঁড়ানোর মাসুল এভাবেই কি দিচ্ছে মধ্যপ্রাচ্যের ধনী এসব আরব দেশ? হাফিজুল ইসলাম, বাংলাভিশন। মধ্যপ্রাচ্যের আকাশে ছুটছে মিসাইল, আর সেই দৃশ্য ঘিরে নানা প্রতিক্রিয়া দেখা যাচ্ছে প্রবাসী বাংলাদেশিদের মধ্যেও। কেউ মহান আল্লাহকে স্মরণ করে দোয়া পড়ছেন, আবার কেউ মেতে উঠেছেন হাসি ঠাট্টা আর বিশ্লেষণে। কেউ কেউ মিসাইলের ধ্বংসাবশেষ কুড়িয়ে ছবি এবং ভিডিও আপলোড করছেন। তবে এমন কৌতূহল বিপদ ডেকে আনতে পারে বলে সতর্ক করেছে সংশ্লিষ্ট দেশগুলোর সরকার এবং বাংলাদেশ দূতাবাস। বিস্তারিত থাকছে মোর্শেদ আলমের ডেস্ক রিপোর্টে। ইরান যখন বীরের মতো বুক চেতিয়ে যুক্তরাষ্ট্র ইসরায়েলের সঙ্গে লড়াই করছে, ঠিক সেই সময় প্রবাসীদের একটি অংশ মিসাইল দেখে বিশ্লেষণে মেতেছেন। মধ্যপ্রাচ্যের দেশগুলোর আকাশে মিসাইল দেখে কেউ মহান আল্লাহকে স্মরণ করছেন, কেউ আবার মজা করে বলছেন যদি একটা মিসাইল গিয়ে প্রাক্তনের গায়ের উপর পড়ত। অনেকে আবার হাসি ঠাট্টায় মেতে উঠছেন। কেউ কেউ মিসাইল বিধ্বস্ত হওয়ার পর সেটি কি দিয়ে তৈরি, কোন ব্র্যান্ডের মিসাইল, টুকরো অংশ হাতে নিয়ে নেমে পড়ছেন বিশ্লেষণে।
এই দৃশ্যগুলো এখন সামাজিক যোগাযোগ মাধ্যমে প্রায় প্রতিদিনই দেখা যাচ্ছে। রাতের আকাশে হঠাৎ আগুনের রেখা ছুটে গেলে অনেকে মোবাইল বের করে ভিডিও করা শুরু করেন। কেউ ফেসবুক লাইভে যান, কেউ আবার টিকটকে আপলোড করেন মুহূর্তের মধ্যেই। কয়েক সেকেন্ডে সেই দৃশ্য মুহূর্তেই ছড়িয়ে পড়ে সামাজিক যোগাযোগ মাধ্যমে। কিন্তু এই আগুনের রেখার পেছনে ইরানের মানুষের রক্তের দাগ, মধ্যপ্রাচ্য জুড়ে আতঙ্ক, ভয় আর অনিশ্চয়তা লুকিয়ে আছে। সেটি অনেকটা আড়ালেই থেকে যাচ্ছে। অনেক প্রবাসীর পরিবার দেশে দুশ্চিন্তায় দিন কাটাচ্ছেন। তারপর যুদ্ধের এমন পরিস্থিতির মাঝেই মধ্যপ্রাচ্যে থাকা অনেক প্রবাসী বাংলাদেশের কাছে মিসাইল দেখার অভিজ্ঞতা হয়ে উঠছে এক অদ্ভুত সময়ের সাক্ষ্য। কেউ তা দেখছেন ভয়ের চোখে, কেউ কৌতূহল নিয়ে। জানা গেছে, মধ্যপ্রাচ্যে যুদ্ধ ছড়িয়ে পড়ায় কিছু প্রবাসী অতি উৎসাহিত হয়ে কোথায় মিসাইল পড়ছে সেটি দেখতে যাচ্ছেন। কেউ আবার মিসাইলের ধ্বংসাবশেষ কুড়িয়ে আনতে ছবি ও ভিডিও করতে যান। এ সময় আকাশ থেকে মিসাইলের ধ্বংসাবশেষ পড়ে বেশ কয়েকজন প্রবাসী আহত ও নিহত হয়েছেন বলে জানা গেছে। মিসাইল নিয়ে এসব কর্মকাণ্ড সামাজিক যোগাযোগ মাধ্যমে ছড়িয়ে পড়ার পর বিষয়টি নজরে আসে মধ্যপ্রাচ্যের বিভিন্ন দেশের সরকারের। আকাশে মিসাইলগুলো নিষ্ক্রিয় করার পর ধ্বংসাবশেষ নিচে পড়ে যেন কেউ আহত বা নিহত না হন, সেজন্য কাতার, সৌদি আরব, কুয়েতের মতো দেশগুলোর সরকার সবাইকে ঘরে থাকার পরামর্শ দিয়েছেন। গেল কয়েকদিনে প্রবাসী বাংলাদেশিরা মধ্যপ্রাচ্যের দেশগুলোতে মিসাইল হামলার ভিডিও সহ বিভিন্ন কন্টেন্ট কিংবা লাইভ প্রচার করার পর এসব বন্ধে দূতাবাসের পক্ষ থেকেও সতর্কতা ও বিধিনিষেধ জারি করা হয়েছে। মোর্শেদ আলম, বাংলা ভিশন। ধন সম্পদে ভরপুর ছোট্ট এক মুসলিম রাষ্ট্র ব্রুনেই দারুসসালাম। দক্ষিণ চীন সাগরের তীরে অবস্থিত এই দেশটিতে রমজান মানে ইবাদত, ঐতিহ্য আর ভিন্নধর্মী খাবারের সমারোহ। স্থানীয় ভাষায় ইফতারকে বলা হয় সোংকাই, যেখানে নাশিকাটক, সোটো কিংবা সাগো পাম থেকে তৈরি আম্বুয়াতের মতো খাবার থাকে প্রধান আকর্ষণ। ইফতারের সময় জানাতে বাজানো হয় বেদুক ড্রাম, আর রাজধানী বন্দর সেরি বেগুয়ানে ছোড়া হয় কামানের গোলা। বিশ্বের অন্যতম ধনী দেশ হয়েও রমজানের সিয়াম সাধনায় মগ্ন থাকেন ব্রুনেইয়ের মুসলমানরা। ধারাবাহিক আয়োজন দেশে দেশে রমজানের এবারের পর্বে বিস্তারিত জানাচ্ছেন হাফিজুল ইসলাম। মালয়েশিয়া এবং দক্ষিণ চীন সাগরের মাঝে অবস্থিত বিশ্বের অন্যতম ধনী রাষ্ট্র ব্রুনেই দারুসসালাম। আয়তনে বাংলাদেশের চেয়েও ছোট দেশটির রাষ্ট্রধর্ম ইসলাম। ব্রুনেইয়ে পবিত্র মাহে রমজান আসে সিয়াম সাধনা ও আনন্দের বার্তা নিয়ে। ইফতারকে স্থানীয় ভাষায় বলা হয় সোংকাই। রমজান এলে ঘরে ঘরে তৈরি হয় সুস্বাদু খাবার। ব্রুনেইয়ের একটি জনপ্রিয় আইটেম নাসি কাটক। এখানকার ইফতার টেবিলে এটি অন্যতম প্রধান খাবার। ভাত, ভাজা মুরগির মাংস এবং মশলাদার চিলি সস দিয়ে রান্না হয় মুখরোচক এই পদ। ব্রুনেইয়ে ইফতারে থাকে মুরগি বা গরুর মাংস, ভার্মিসেলি নুডলস এবং বিভিন্ন ভেষজ ও মশলা দিয়ে তৈরি স্বাস্থ্যকর স্যুপ সোটো। কখনো দেখা যায় ঐতিহ্যবাহী খাবার আম্বুয়াত। সাগো পাম গাছের স্টার্চ পানির সাথে মিশিয়ে তৈরি এই আইটেমটি ব্রুনেইয়ের জাতীয় খাবার। মাংস এবং মাংসের পুর ভর্তি পাস্তা রোলের সাথে সুগন্ধি লাইলা রাইস ব্রুনেইয়ে বেশ জনপ্রিয়। স্থানীয় ঐতিহ্যবাহী খাবারের পাশাপাশি রেস্টুরেন্টগুলোতে পাওয়া যায় বিভিন্ন ধরনের পশ্চিমা খাবার। মালয়েশিয়া ও ইন্দোনেশিয়ার প্রতিবেশী দেশ ব্রুনেই, তাই খাবারেও আছে খানিকটা মিল। ইফতার ও সেহরিতে এখানেও খাওয়া হয় খেজুর, খুরমা, বুবুর লাম্বাক, নাসি লেমাক ও বিভিন্ন ধরনের পরিজ। ইফতারের সময় জানান দিতে বেদুক নামের এক ধরনের ড্রাম বাজায় স্থানীয় বাসিন্দারা। দেশটির রাজধানী বন্দর সেরি বেগাওয়ানে সোংকাইয়ের সংকেত হিসাবে ছোড়া হয় কামানের গোলা। 2014 সালে দক্ষিণ পূর্ব এশিয়ার প্রথম দেশ হিসাবে ব্রুনেইয়ে চালু হয় শরিয়া আইন। মাদক পাচার, হত্যাকাণ্ডের মতো অপরাধে আছে মৃত্যুদণ্ডের বিধান। অপুরাণ সম্পদ আর প্রাচুর্যের মধ্যে থেকেও পবিত্র মাহে রমজানে সিয়াম সাধনায় মগ্ন থাকেন ব্রুনেইয়ের মুসলমানরা। হাফিজুল ইসলাম, বাংলা ভিশন।
মধ্য এশিয়ার প্রাণকেন্দ্রে অবস্থিত উজবেকিস্তান ইসলামী ইতিহাস ও ঐতিহ্যে সমৃদ্ধ একটি দেশ। অষ্টম শতকে উমাইয়া সেনাপতি কুতাইবা ইবনে মুসলিমের অভিযানের মধ্য দিয়ে ইসলামের ভিত্তি স্থাপিত হয়। পরবর্তীতে সমরকন্দ বুখারা ইসলামিক জ্ঞান এবং সভ্যতার গুরুত্বপূর্ণ কেন্দ্রে পরিণত হয়। প্রায় 3000 মসজিদ, ঐতিহাসিক স্থাপত্য, রেশম পথের ঐতিহ্য মিলে উজবেকিস্তান মুসলিম সংস্কৃতি এবং ইতিহাসের এক অনন্য নিদর্শন। বিশ্বজুড়ে মুসলিম দেশের ধারাবাহিক প্রতিবেদনের 16তম পর্বে উজবেকিস্তান নিয়ে থাকছে মোর্শেদ আলমের ডেস্ক রিপোর্ট। অষ্টম শতাব্দীর শুরুতে উমাইয়া খিলাফতের সময় সেনাপতি কুতাইবা ইবনে মুসলিমের অভিযানের মাধ্যমে উজবেকিস্তানে ইসলামের ভিত্তি স্থাপিত হয়। পরবর্তীতে সামানীয় রাজবংশ এবং সুফি দরবেশের প্রচারের মাধ্যমে সেখানে ইসলাম সুসংহত ও প্রসারিত হয়ে সভ্যতার প্রধান কেন্দ্রে পরিণত হয়। বিংশ শতাব্দীতে সোভিয়েত শাসনের সময় ইসলাম চর্চা সীমিত থাকলেও 1991 সালে স্বাধীনতার পর থেকে এবং বিশেষ করে বর্তমান সরকারের আমলে সমরখন্দ এবং বুখারার স্থাপত্য বিশ্বজুড়ে ইসলামের সুবর্ণ যুগের সাক্ষ্য দিচ্ছে। ধর্মীয় প্রচারেও বেশ এগিয়ে উজবেকিস্তান। দেশটিতে প্রায় 3000 মসজিদ রয়েছে। সমরকন্দ, বুখারা ও কিভা শহরে অবস্থিত নীল গম্বুজ, কারুকার্যময় মোজাইক এবং মধ্যযুগীয় স্থাপত্যের জন্য পরিচিত স্থানগুলোর মধ্যে সমরকন্দের রেজিস্তান স্কয়ার, বিবি খানম মসজিদ, গুর ই আমির মাজার এবং বুখারার পো ই কালান কমপ্লেক্স সবচেয়ে উল্লেখযোগ্য। উজবেকিস্তানের মোট আয়তন প্রায় 4,48,978 বর্গ কিলোমিটার। উজবেকিস্তান মধ্য এশিয়ার প্রাণকেন্দ্রে অবস্থিত একটি ল্যান্ডলকড রাষ্ট্র। দেশটির চারপাশে রয়েছে কাজাকিস্তান, তুর্কমেনিস্তান, আফগানিস্তান, তাজিকিস্তান, কিরগিজস্তান। প্রায় 4 লাখ জনসংখ্যার দেশটিতে 3.5 কোটির বেশি মুসলিম রয়েছে। শীর্ষ জনবহুল মুসলিম দেশের মধ্যে দেশটির অবস্থান 16তম। সাংবিধানিকভাবে ধর্মনিরপেক্ষ রাষ্ট্রটির রাজধানী তাশখন্দ। উজবেকিস্তানের অর্থনীতির প্রধান উৎস হল স্বর্ণ, প্রাকৃতিক গ্যাস, ইউরেনিয়াম, তামা এবং কৃষিপণ্য, বিশেষ করে তুলা উৎপাদন ও রপ্তানি। এছাড়াও বৈচিত্র্যকরণ প্রচেষ্টার অংশ হিসেবে টেক্সটাইল, মেশিনারি এবং পরিষেবার ক্ষেত্রেও বর্তমানে অর্থনীতির গুরুত্বপূর্ণ অংশ। উজবেকিস্তানের মুসলমানদের সংস্কৃতি ইসলামী ঐতিহ্যের সাথে স্থানীয় রেশম পথের ঐতিহ্যের এক অনন্য মিশ্রণ। তাদের পোশাকের উজ্জ্বল রঙের সুতি, রেশমি ইকাত কাপড়, নারীদের জন্য ঢিলাঢালা পোশাক, লজিম ও মাথা ঢাকা এবং পুরুষদের জন্য চাপানকোট জনপ্রিয়। জাতীয় খাবার হল পোলভ বা পোলাও, সাথে সুমালাখ, কাবাব ও ঐতিহ্যবাহী নান রুটি অত্যন্ত জনপ্রিয়। উজবেকিস্তানের প্রাকৃতিক বৈচিত্র্য ও সৌন্দর্য মনোমুগ্ধকর, যেখানে বিশেষ কাইসিলকুম মরুভূমি, তিয়েনশান পর্বতমালা, উর্বর ফেরগানা উপত্যকা এবং আইদারকুল লেকের মতো শান্ত জলাশয় রয়েছে। দেশের 2/3 এলাকা মরুভূমি হলেও পূর্ব ও দক্ষিণ পূর্বে রয়েছে বরফে ঢাকা চূড়া, গিরিখাত এবং আলপাইন তৃণভূমি, যা অ্যাডভেঞ্চার প্রেমীদের জন্য স্বর্গরাজ্য বলে পরিচিত। মোর্শেদ আলম, বাংলা ভিশন। মালয়েশিয়ার পুত্রজায়ার হৃদয়ে দাঁড়িয়ে আছে এক অনন্য ইসলামিক স্থাপত্য, বাদশাহ সালমান মসজিদ। শুধু একটি নামাজের স্থান নয়, এটি মালয়েশিয়া এবং সৌদি আরবের বন্ধুত্বের প্রতীকও বটে। 2019 সালে নির্মাণ শেষ হওয়া এই মসজিদ সৌদি সরকারের অর্থায়নে তৈরি, যা দুদেশের ঐক্য এবং সহযোগিতার প্রতিচ্ছবি। পবিত্র রমজানের বিশেষ আয়োজন দেশে দেশে মসজিদের আজকের পর্বে থাকছে মালয়েশিয়ার কিং সালমান মসজিদ। মালয়েশিয়ার পুত্রজায়ার প্রাণবন্ত নগরের মধ্যে অবস্থিত কিং সালমান মসজিদ, যা সমৃদ্ধ সাংস্কৃতিক টেপেস্ট্রি এবং মালয়েশিয়া ও সৌদি আরবের মধ্যে স্থায়ী বন্ধুত্বের প্রমাণ হিসেবে দাঁড়িয়ে আছে। 2019 সালে শেষ হয় এর নির্মাণ কাজ। মসজিদটি শুধুমাত্র নামাজের স্থানই নয়, বরং দুই দেশের সম্পর্কের প্রতীকও বটে। মসজিদের জাঁকজমকপূর্ণ নকশা দূর থেকে দর্শনার্থীদের মোহিত করে। এর সুউচ্চ মিনার এবং সুবিশাল গম্বুজ, চমৎকার ইসলামিক ক্যালিগ্রাফি এবং জ্যামিতিক কারুকার্য বিস্ময় এবং শ্রদ্ধার অনুভূতি জাগিয়ে তোলে মসজিদে আসা মুসল্লিদের মনে। মসজিদের বিস্তীর্ণ আঙিনা এবং চারপাশে সবুজাভ পরিবেশ শহরের ব্যস্ততার মাঝেও একটি নির্মল অনুভূতি জাগায়।
সৌদি আরবের বাদশাহ সালমান বিন আব্দুল আজিজ আল সৌদের সম্মানে নামকরণ করা হয়েছে মসজিদটির। মালয়েশিয়া এবং সৌদি আরবের মধ্যে ঐক্য ও সহযোগিতার চেতনাকে মূর্ত করে এই স্থাপনাটি। এর বিশাল ভবনটির নির্মাণ সম্পূর্ণরূপে সৌদি সরকারের অর্থায়নে করা হয়েছিল, যা দুই দেশের মধ্যে বন্ধুত্বকে আরও দৃঢ় করেছে। মসজিদের ভেতরে প্রবেশ করলেই চোখে পড়বে চমৎকার ঝাড়বাতি এবং সুশোভিত কার্পেটে সজ্জিত একটি বিশাল নামাজ ঘর, যা প্রশান্তি এবং আধ্যাত্মিকতার পরিবেশ তৈরি করে। দেয়াল এবং ছাদের নকশা ইসলামী স্থাপত্যের সমৃদ্ধ ঐতিহ্যকে প্রতিফলিত করে। হাজার হাজার মানুষ যখন একসঙ্গে নামাজে দাঁড়ায়, তখন যেন এক অন্যরূপ ধারণ করে মসজিদটি। বাদশাহ সালমান মসজিদের অন্যতম বৈশিষ্ট্য হল এর অত্যাধুনিক সুযোগ সুবিধা। এতে রয়েছে একটি নিবেদিত ইসলামিক শিক্ষাকেন্দ্র, সম্মেলন হল এবং পর্যাপ্ত পার্কিং সুবিধা। এই সুযোগ সুবিধাগুলি শুধুমাত্র স্থানীয় মুসলিম সম্প্রদায়ের চাহিদা পূরণ করে না, বরং সবার জন্যই একে উন্মুক্ত করে দিয়েছে। ধর্মীয় গুরুত্বের বাইরেও মসজিদটি একটি সাংস্কৃতিক ল্যান্ডমার্ক এবং মালয়েশিয়ার বহুসাংস্কৃতিক পরিচয়ের প্রতীক হিসেবে কাজ করে। সমাজের সকল শ্রেণী পেশার মানুষের জন্যই উন্মুক্ত মসজিদটি। এখানে আন্তঃধর্মীয় আলোচনা ও বোঝাপড়াকে উৎসাহিত করা হয়। ইমরান মাহমুদ, বাংলাভিশন। এই ছিল আজকের মতো। সঙ্গে থাকায় সবাইকে ধন্যবাদ।